এই অধ্যায়ে আমরা জানার চেষ্টা করব চলক এবং ধ্রুবক কি। তো প্রথমে আলোচনা করা যাক চলক কি। যার মান অজানা বা অজ্ঞাত তাকে বলা হয় চলক। যার মান পরিবর্তনশীল বা চলনশীল তাকে বলা হয় চলক, অথবা যা একটি সেটের সকল প্রকার উপাদানকে নির্দেশ করে বা একটি সেটের সকল প্রকার উপাদানের প্রতিনিধিত্ব করে তাকে বলা হয় চলক। চলককে সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষরগুলো দ্বারা প্রকাশ করা হয়, যেমন এক্স, ওয়াই, জেড এগুলো দ্বারা প্রকাশ করা হয়। তো এখন এই যে আমরা তিনটা সংজ্ঞা চলকের ক্ষেত্রে প্রদান করলাম, এর ফিজিক্যাল মিনিং গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা প্রথমে জানার চেষ্টা করব যার মান অজ্ঞাত বা অজানা তাকে চলক বলা হয় কেন। ধরো এই জন্য তোমাকে একটা অঙ্ক দিল, সাপোজ ধরে নাও যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 32 মিটার স্কয়ার হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত। এখন তুমি কিন্তু আয়তক্ষেত্রের প্রস্থটা জানো না, তুমি ধরে নিলা এই যে এই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে এক্স। এই যে আয়তক্ষেত্রের প্রস্থ তুমি জানো না, তাকে এক্স ধরে নিলাম। এই এক্স হচ্ছে কি একটা চলক, মানে তুমি এক্স এর মান বের করা আর আয়তক্ষেত্রের প্রস্থ বের করা এক কথা। এক্স এর মান বের করার আগ পর্যন্ত কিন্তু এই প্রস্থের মান অজানা। এই অজানা মানকে বের করার জন্য আমরা যে প্রতীক ব্যবহার করি তাকে বলা হয় চলক। আমি এখানে কি নিছি এক্স। তো প্রশ্ন কি বলা আছে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তো দৈর্ঘ্য ধরলাম 2x এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 32 মিটার স্কয়ার। তাহলে আমাকে এই প্রস্থটা বের করতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, ক্ষেত্রফল দেওয়া আছে 32। তাহলে 2x স্কয়ার ইকুয়াল 32 বা x স্কয়ার ইকুয়াল 16 অথবা x ইকুয়াল 4। এই যে আমার প্রস্থ কত বার হলো 4। এই প্রস্থ 4 এটা বের হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই রাশিটার মান ছিল কি অজানা, মানে এই প্রস্থের মানটা অজানা ছিল আর কি। এই অজানা মানকে আমি ধরে নিয়েছি কত x, এই যে x কে আমি পেয়ে গেলাম। এই জন্য আমরা বলি যে যার মান অজ্ঞাত বা অজানা তাকে বলা হয় কি চলক। এবার আমরা আসি দ্বিতীয় উদাহরণে। যার মান পরিবর্তনশীল বা চলনশীল, এই চলনশীল দেখে কিন্তু এখান থেকে চলক কথাটা আসছে আর কি, চলক। তো তাকে বলা হয় চলক। এখন এটাকে আমরা কিভাবে ডিফাইন করব। ধরো যে নবম শ্রেণীর প্রথম 1 থেকে 5 পর্যন্ত শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর তুমি একটা চলকের মাধ্যমে প্রকাশ করবা। এখন 1 থেকে 5 পর্যন্ত সবাই কিন্তু 1 মার্ক পাবে না, দুই একজন পেতে পারে। ধরে নাও যে একজন 1 থেকে 5 পর্যন্ত সবাই কিন্তু 1 মার্ক পাবে না। ধরো প্রথম জন পেলো 90, তারপর জন পেলো 91, তারপর জন পেলো 92, 93, 94। ধরো এই হলো 5 জনের মার্ক। এই সবগুলা মান কি পরিবর্তনশীল না? তাহলে এই মানগুলোকে আমি যে প্রতীক দ্বারা প্রকাশ করবো তাকে বলবো আমরা চলক। এই মানগুলো নির্দিষ্ট না। এখন তুমি এই মানগুলোকে প্রকাশের জন্য একটা ছেলের সহায়তা নিতে পারো। ধরো তুমি দেখলা যে নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার গণিতের প্রাপ্ত নম্বরগুলো হচ্ছে 90 থেকে 94। এই মানগুলোকে তুমি এ সেট দ্বারা প্রকাশ করলা। এখন এ সেট x belongs to n, মানে a সেটের মানগুলা প্রতিনিধিত্ব করবে কি x চলক। x belongs to n, x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য এবং এই x হবে 89 থেকে বড়, 95 থেকে ছোট। দেখো তো 89 থেকে বড়, 95 থেকে ছোট, এই সবগুলা মান এগুলো না, এটাই কিন্তু x এর মান। আর এজন্য আমরা বলছি যে যা একটি সেটের সকল প্রকার উপাদানকে প্রতিনিধিত্ব করে তাকে বলা হয় কি চলক। দেখো সবগুলো উপাদান কিন্তু এখানে x এর, মানে x এর মান এই সবগুলা মানই। এখানে x এর মান 90, 91, 92, 93, 94 সবগুলা কিন্তু। এই যে মানগুলো পরিবর্তনশীল, ফিক্সড কোনো মান না। এজন্য আমরা বলি যার মান পরিবর্তনশীল তাকে বলা হয় কি চলক। এখন চলক স্বাভাবিকভাবে দুই প্রকার, একটা হচ্ছে স্বাধীন চলক, একটা হচ্ছে কি অধীন চলক। বিষয়টা কেমন, ধরো যে তুমি একটা সমীকরণ লিখলা y equal 2x। এখন তুমি যদি এখানে x এর মান 1 বসাও তাহলে অ্যান্সার আসবে কত, y 2। y equal 2x, তুমি এখানে x এর মান 2 বসাও অ্যান্সার হবে কত 4। y equal 2x, তুমি এখানে x এর মান 3 বসাও অ্যান্সার হবে কত 6। দেখো এই যে এগুলো কিন্তু সব x এর মান। x এর মান তুমি কিন্তু ইচ্ছামতো বা স্বাধীনভাবে বসাতে পারতেছো। তো এজন্য x কে বলা হয় স্বাধীন চলক।
আর x এর মানের উপর নির্ভর করে কিন্তু y এর মান আসতেছে। 1 বসালে 2 আসতেছে, 2 বসালে 4 আসতেছে, 3 বসালে 6 আসতেছে। তাহলে y এর মানগুলো কিন্তু x এর মানের উপর নির্ভরশীল, মানে অন্যের অধীনে ছিল। এজন্য y কে বলবো এই সমীকরণের ক্ষেত্রে কি অধীন চলক। তাহলে x হচ্ছে এই সমীকরণের ক্ষেত্রে স্বাধীন চলক, আর y হচ্ছে কি মানে x এর মানের উপর y এর মান নির্ভর করতেছে, এজন্য y কে বলবো কি অধীন চলক। তো এই হলো এই অধ্যায়ের জন্য চলকের মোটামুটি একটা স্বাভাবিক ব্যাখ্যা। এখন আমরা জানার চেষ্টা করব ধ্রুবক বা কনস্ট্যান্ট আসলে কি। যার মান অপরিবর্তনশীল বা যার মান ফিক্সড, যার মান কখনোই পরিবর্তন হওয়া সম্ভব না, তাকে বলা হয় ধ্রুবক। এখন ধ্রুবকের ডেফিনিশন দেওয়ার জন্য আমাদের দুই ভাবে চিন্তা করতে হয়। যেমন ধরো যে সমস্ত মান ইউনিভার্সাল বা সার্বজনীন সত্য তাদেরকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। যেমন তুমি ধরো যে পাই, পায়ের মান আমরা হিসাবের সুবিধার্থে কি ব্যবহার করি 3.14 ধরো আমরা কেমিস্ট্রিতে অ্যাভোগাড্রোর সংখ্যা ব্যবহার করি, এটা আমরা ষষ্ঠ অধ্যায়ে শিখাবো। সেটা হচ্ছে n = 6.023 গুণন 10⁻23। আর আমরা লগারিদমে ই ভিত্তি ব্যবহার করি, এর মান ফিক্সড হচ্ছে 2 এর চেয়ে বড় 3 এর চেয়ে ছোট। এই যে এই মানগুলো যেমন মহাকর্ষ ধ্রুবক বড় হাতের জি যেটা ব্যবহার করি, এই মহাকর্ষ ধ্রুবক কিন্তু একটা সার্বজনীন ধ্রুবক। এরকম অসংখ্য ধ্রুবক আছে যার মান তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে ইউজ করো, যে কোনো ইকুয়েশন ইউজ করো, সারা জীবন কি সত্য ফিক্সড। এই ধরনের ধ্রুবককে আমরা বলবো কি সার্বজনীন ধ্রুবক। এখন আর কিভাবে ধ্রুবককে চিন্তা করা যেতে পারে, যেমন ধরো তুমি এক সমীকরণ লিখলাম y = 3x + 2 ধরো। এখন এখানে কিন্তু y এর সহ কিছু নেই, মানে কিন্তু এখানে কি আছে 1, এখানে 3, এখানে কত 2, এখানে যে তিনটা আমি এখানে সংখ্যা লিখছি এই সংখ্যাগুলা কিন্তু ধ্রুবক, মানে এখানে এই সমীকরণের ক্ষেত্রে এই সংখ্যাগুলা কখনোই চেঞ্জ হওয়া সম্ভব না। এখানে x এর মান যে কোনো কিছু বের হতে পারে, বাট 1 3 2 এই মানগুলো কিন্তু কখনোই এখানে চেঞ্জ হবে না। এই সমীকরণের ক্ষেত্রে 1 3 2 হচ্ছে ধ্রুবক, কিন্তু এই মানগুলো কিন্তু এদের মধ্যে সার্বজনীন না। তাই এই সমীকরণের ক্ষেত্রে এগুলো হলো ধ্রুবক, আর এগুলা কি সার্বজনীন। তুমি এখানে যেখানে ইউজ করো এই মানগুলো কি সব ক্ষেত্রেই একই হবে। এজন্য ধ্রুবককে আমরা দুই ভাবে চিন্তা করতে পারি, এগুলো সার্বজনীন ধ্রুবক, এগুলো হচ্ছে কি শুধু ধ্রুবক আর কি। তো এই হলো ধ্রুবকের একটা স্বাভাবিক ডেফিনিশন।